নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। গতকাল আমি ব্যক্তিগত কাজে ভিডিও করতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। আজ রাত 8টায় প্রতিদিন 8টার মতো চলে এলাম একটি নতুন এপিসোড নিয়ে। বিষয়বস্তু আপনারা নিশ্চয়ই এতক্ষণে দেখেছেন, সুতরাং সেই বিষয় পুনরাবৃত্তি করছি না। মূল বিষয় যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ প্রতিবারের মতন করছি। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অল অপশানটাকে সিলেক্ট করে রাখবেন, যাতে আমার ভিডিওটা সর্বপ্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে যায়। দ্বিতীয়ত হচ্ছে, এই ভিডিও প্রসঙ্গে আপনাদের বক্তব্য আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন। এবং তৃতীয়ত হচ্ছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করতে পারেন। এখন মূল বিষয়ে হচ্ছে আসি। তাতে তিনটে বিষয় নিয়ে আজকে আলোচনা করব খুব সংক্ষেপে। এক নম্বর হচ্ছে অধীর চৌধুরীর ভবিষ্যৎ কি। দুই হচ্ছে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে কার কার নাম উঠে আসছে এবং তার মধ্যে সম্ভাবনা কার বেশি। তৃতীয়ত হচ্ছে যে বামেদের সঙ্গে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের যে সমঝোতাটা হয়েছে এতদিন, সেই সমঝোতাটার ভবিষ্যৎ কি। তো প্রথমেই আসি যে অধীর চৌধুরীর ভবিষ্যৎ কি। আমি এ প্রসঙ্গে বলে রাখি, আমার 5 মাসের ছোট্ট ইউটিউব চ্যানেল, আমার সাবস্ক্রাইবার মাত্র 12,500 এখনো পর্যন্ত। তাই অনেকে হয়তো লক্ষ লক্ষ যাদের সাবস্ক্রাইবার, বড় বড় ইউটিউবার, তাদের কথা আপনারা বিশ্বাস করেছেন। কিন্তু আমি নির্বাচনের পরে, অধীর চৌধুরী হেরে যাওয়ার পরে, আমি দুজন রাজনৈতিক নেতার ভবিষ্যৎ নিয়ে একটা ভিডিও করেছিলাম। আপনারা একটু পেছন দিকে গিয়ে দেখে নিতে পারেন। এক হচ্ছে অধীর চৌধুরী, আর এক হচ্ছে শুভেন্দু অধিকারী। তো আপনারা দেখবেন যে অধীর চৌধুরী সম্পর্কে যা বলেছিলাম সেটা কিন্তু আজকে ঠিক সেটাই ঘটছে। আর শুভেন্দু অধিকারী সম্পর্কে যা বলেছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আগামী দিনে সেদিকেই যাবে। তো যাই হোক, এখন আজকের আলোচনার বিষয়বস্তু যেহেতু অধীর চৌধুরী, আপনাদের কাছে অধীর চৌধুরীর এই যে নির্বাচন পরবর্তীকালে কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে তার যে সমস্যা, সেইগুলো আমি আর চর্বিত চর্বণ করছি না। আপনারা ইলেকট্রনিক মিডিয়ায়, তারপরে আপনারা বিভিন্ন ইউটিউবে, সংবাদ মাধ্যমে আপনারা জেনেছেন, সুতরাং সে নিয়ে আমি চর্বিত চর্বণ করব না। শুধু এইটুকু বলবো যে অধীর চৌধুরীর অন্ততপক্ষে বর্তমান যা পরিস্থিতি, তাতে কংগ্রেস করার মতন আর জায়গাটা তার নেই। অনেকে বলছেন যে অধীরবাবু বিজেপিতে জয়েন করবেন, অনেকে বলছেন কংগ্রেসে জয়েন করবেন। অধীরবাবু নিজে কিন্তু কারুকেই কিছু বলেননি। আমাদের কাছে সূত্র অনুযায়ী খবর আছে, অধীরবাবু তার যারা মানে ঘনিষ্ঠ অনুগামী বিভিন্ন জেলায়, তাদেরকে উনি বলেছেন যে দিল্লি থেকে ফিরে এসে খুব শীঘ্রই উনি একটি বৈঠক ডাকবেন এবং সে অনুগামীদের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতের পন্থা, ভবিষ্যতের পথ তিনি ঠিক করবেন এবং সাংবাদিকদের কাছে সেটা জানাবেন। এখন আপন মনের মাধুরী মিশিয়ে আমি যদি বলি যে অধীরবাবু বিজেপিতে জয়েন করছেন বা তৃণমূলে জয়েন করছেন, সে কথা অন্তত আমি বলবো না। আমি নির্দিষ্ট সূত্র ছাড়া কোনো কথা বলি না। যেমন বললাম যে অধীরবাবু তার ঘনিষ্ঠদের বলেছেন যে তিনি দিল্লি থেকে ফিরে এসে সবার সঙ্গে বসে আলোচনার ভিত্তিতে একটা সিদ্ধান্তে এসে তিনি সেটা সাংবাদিকদের মাধ্যমে জানাবেন ওনার ভবিষ্যৎ পন্থা। এখন এক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে বা আমার যেটা মনে হয়, প্রথম কথা হচ্ছে যে অধীরবাবু যে তার মূল জেলা মুর্শিদাবাদ, যেখান থেকে তিনি 6বারের এমপি, যেখান থেকে তিনি বারংবার নির্বাচিত হয়েছেন, যে জেলাকে কেন্দ্র করে ওনার রাজনৈতিক আবর্তে থাকা, বিশেষত রাজ্য সভাপতি হলেও, সেই জেলায় কিন্তু সংখ্যালঘু ভোট হচ্ছে 67%। তো স্বাভাবিকভাবেই বিজেপিতে গেলে উনি হয়তো বড়জোর একটা রাজ্যসভা থেকে জিতে এসে সাংসদ হতে পারেন, মন্ত্রী হতে পারেন, কিংবা উনি অন্য কোনো দপ্তরের চেয়ারম্যান বা ইত্যাদি হতে পারেন। কিন্তু এটা ঠিক যে অধীরবাবুর যে রাজনৈতিক ভবিষ্যৎ, একটা সাংসদ হওয়া, একটা কোনো মন্ত্রী হওয়া, এটাই তো তার মূল লক্ষ্য নয়। তার যে ভবিষ্যৎ রাজনৈতিক পরম্পরা, সেইটা কিন্তু বিঘ্নিত হবে।
সুতরাং আমার মনে হয় যে অধীরবাবুরা সেই সিদ্ধান্ত নেবেন না। দ্বিতীয়ত, তৃণমূলে ফিরে যাওয়া সেটাও ওনার পক্ষে সম্ভব নয়, কারণ তার যে পরিচয়, তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের অন্যতম তৃণমূল বিরোধী একজন নেতা। তৃণমূলের বিরুদ্ধে উনি কর্মীদের পাশে দাঁড়িয়ে, আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়িয়ে, ঘরছাড়া কর্মীদের পাশে দাঁড়িয়ে এতদিন ধরে তিনি লড়াই করে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতৃত্বকে তীক্ষ্ণ আক্রমণ করেছেন বিভিন্ন সময়। সুতরাং তিনি যদি তৃণমূলে জয়েন করেন, তাহলে সেইটা একেবারেই আমার মনে হয় ঠিক হবে না। যদিও সবটাই সিদ্ধান্ত নেবেন অধীরবাবু, কিন্তু আমার ধারণাটা আমি বলছি যে সেটা ঠিক হবে না। কারণ হচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু অধীরবাবুকে একেবারে মুকুল রায় হয়ে যেতে হবে পশ্চিমবঙ্গের। আর একটা পথ খোলা আছে, সেটা হচ্ছে অধীরবাবু যদি নিজে একটা দল তৈরি করেন, ধর্মনিরপেক্ষ একটি দল, যে দল করলে কংগ্রেসের একটা বড় অংশ যারা তৃণমূল বিরোধী তারা তার দলে যোগদান করবেন, এবং অধীরবাবুর যা ক্যারিশমা, তাতে করে কিন্তু উনি সাধারণ মানুষেরও সমর্থন পাবেন, এবং বামেদের সঙ্গে আগামী 26-এর ইলেকশানে জোট করে তিনি কিন্তু ভালো একটা পরিস্থিতির মধ্যে যেতে পারবেন। এটা আমার মনে হয়েছে। এখন কি করবেন সেটা অধীরবাবু সতীর্থদের সঙ্গে কথা বলে তিনি ক্লিয়ার করবেন, তখন আমরা পরিষ্কার জানতে পারব। আমার মতটা আমি বললাম, আপনারা কি মত পোষণ করেন সেটা নিশ্চয়ই জানাবেন। দ্বিতীয়ত হচ্ছে যে কংগ্রেস সভাপতি হিসাবে কাদের নাম উঠে আসছে এবং তার মধ্যে কার সম্ভাবনা বেশি। দেখুন, সাধারণভাবে এআইসিসি ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি খুঁজতে শুরু করেছেন, আলোচনা শুরু করেছেন। এই মুহূর্তে দুটো নাম উঠে আসছে। একটা হচ্ছে প্রদীপ ভট্টাচার্য, যিনি একবার এই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় তৃণমূলের সমর্থনে জিতেও গিয়েছিলেন, এবং উনি তৃণমূলের প্রতি একটু সফট, কোনোদিন তৃণমূলের বিরুদ্ধে সোচ্চারে সেইভাবে প্রতিবাদ করেননি, এবং যতদূর খবর আছে যে উনি তৃণমূলের নেতৃত্বের সঙ্গে বরাবর সংযোগ রক্ষা করেই চলেন। আরেকজনের নাম উঠে আসছে, সেটা হচ্ছে দেবপ্রসাদ রায়, যাকে কংগ্রেস কর্মীরা বা নেতারা মিঠুদা বলে চেনেন, জলপাইগুড়ির বেসিক্যালি নেতা। তিনি এআইসিসিরও মেম্বার ছিলেন, এখন আছেন কিনা জানি না। এই দুজনের নাম প্রচণ্ডভাবে উঠে আসছে। মিঠু রায় বা দেবপ্রসাদ রায়, তিনি তো একেবারেই তৃণমূলের ধামাধরা। স্বাভাবিকভাবেই এই দুজনের নাম যেহেতু উঠে আসছে, এর মধ্যে থেকে একবার প্রদীপবাবু প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন, এখন সেটা এআইসিসি বা রাহুল গান্ধী বা তার ঘনিষ্ঠ কেসি বেণুগোপাল, জয়রাম রমেশ বা ওমর মীর, যিনি এই রাজ্যের পর্যবেক্ষক, তারা কথা বলে এই দুজনের মধ্যে থেকেই কিন্তু একজন প্রদেশ কংগ্রেস সভাপতি হচ্ছেন। এটা আমাদের কাছে বিশেষ সূত্রের খবর। আর 3 নম্বর যেটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে বামপন্থীদের সঙ্গে অধীরবাবুর নেতৃত্বে কংগ্রেসের যে সমঝোতাটা হয়েছিল, আমি খুব পরিষ্কারভাবে বলে রাখি, সেই রাস্তা কিন্তু বন্ধ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই চাননি অধীরবাবুকে সেইভাবে। অধীরবাবু, সুলতান আহমেদ এবং শঙ্কর সিং, এদেরকে 96 সালে টিকিট দিয়েছিলেন সোমেন মিত্র। তখন কিন্তু যুবনেত্রী হিসাবে তৃণমূল যুব কংগ্রেস, কংগ্রেস যুব কংগ্রেসের নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আপত্তি জানিয়েছিলেন, বিরোধিতা করেছিলেন। তৎসত্ত্বেও কিন্তু অধীরবাবুরা ড্যাংড্যাঙিয়ে জিতে বিধানসভায় এসেছিলেন, এবং তার লড়াই পরবর্তীকালে সুলতান আহমেদ বা শঙ্কর সিংরা তৃণমূলের সঙ্গে যোগদান করলেও অধীরবাবু কিন্তু তার স্ট্যান্ড পয়েন্টটাকে কংগ্রেসেই রেখেছিলেন, এবং মমতা বিরোধী অবস্থানই তার ছিল। এখন বামেদের সঙ্গে তিনি এই যে সমঝোতা করেছিলেন, এটা প্রদেশ নেতৃত্ব না চাইলেও তিনি কিছুটা রিস্ক নিয়ে করেছিলেন, কারণ তিনি বলেছিলেন যে যদি তৃণমূলের সঙ্গে জোট করতে হয় তাহলে আমাকে বাদ দিয়ে আপনারা ভাবুন। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমি যে কথাটা আপনাদের কাছে বলবো খুব সংক্ষেপে, সেটা হচ্ছে যদি অধীরবাবু আলাদা দল করে বামেদের সঙ্গে জোট করেন ভালো, না হলে কিন্তু যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি হবেন তিনি এমন একজন সভাপতি হবেন, এআইসিসিও চাইছে, কারণ তাদের কাছে সংখ্যাটাই বড়, এবং সম্প্রতি যে 10টা উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনে 4টে সিটে তৃণমূল জেতায় ইন্ডিয়া জোটে বা ইন্ডিয়া ব্লকে তৃণমূলের গুরুত্বটা বেড়ে গেছে। তো স্বাভাবিকভাবেই কখনোই রাহুল গান্ধীরা বা সোনিয়া গান্ধীরা চাইবে না মমতাকে চটাতে। তাই মমতার একেবারে খুব কাছের মানুষ বা মমতার সঙ্গে যাদের সখ্যতা আছে তাদেরই তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি করবেন, কেন্দ্রীয় নেতৃত্ব, যাতে 26-এ অন্তত গোটা কয়েক সিট পেয়েও
তাদের অস্তিত্বটা বজায় থাকে, সেইটাই হচ্ছে আমার ধারণা। এটা আমি নিশ্চিত ধারণা মানে কি নিশ্চিত করে বলতে পারি বামেদের সঙ্গে কোনো জোট হবে না। তো যাই হোক, আমার বক্তব্য আমি জানালাম আপনাদের কাছে। আপনাদের অভিমত কি, আপনাদের মতামত কি, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নিশ্চয়ই জানাবেন। আজকে এইটুকুই। আবার কাল রাত ৮টায় দেখা হবে অন্য কোনো এপিসোড নিয়ে। নমস্কার।